নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো কঠোরভাবে প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্কদের জন্য লেখা একটি সামাজিক গল্প। গল্পপাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পের নাম অন্ধকারের জনিকা। গল্পটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন, আর ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না, যাতে নতুন গল্পের নোটিফিকেশন আপনারা চটজলদি পেয়ে যান। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন। আর আপনাদের ব্যক্তিগত মতামত, যেটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ওটা কিন্তু জানাতে আমাকে একদম ভুলবেন না। যাদের ভালো লাগবে না তারা অবশ্যই এড়িয়ে যাবেন। আজ আপনাদের বলবো কঠোরভাবে প্রাপ্তমনস্কদের জন্য লেখা একটি গল্প, একটি সামাজিক বার্তা নিয়ে। গল্পের নাম অন্ধকারের জনিকা। গল্পপাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। শুরু হচ্ছে আজকের গল্প। যাদের ভালো লাগবে না তারা দয়া করে এড়িয়ে যাবেন। হাসপাতালের এক কোণে নিবিড় পরিচর্যা কেন্দ্রে শুয়ে আছে অদিতি। তার শরীর ফোলা, মুখমণ্ডল বিকৃত। তাকে দেখলে মনে হয় যেন সে একটি ভয়ঙ্কর দানবীতে পরিণত হয়েছে। তার চারপাশে ডাক্তাররা ব্যস্তভাবে কাজ করছে, কিন্তু তার অবস্থার উন্নতি নেই। অশ্রু ভরা চোখে মায়ের হাতের স্পর্শ পায় অদিতি। মীরা বলে, তোকে বাঁচতে হবে মা, তুই হেরে যাবি না, আমি কিছুতেই হারতে দেব না তোকে। ডক্টর এসেছেন। মীরার দিকে তাকিয়ে বিষণ্ণভাবে বললেন, ম্যাডাম, ওর শরীরে প্রচুর পরিমাণে ওষুধ ইনজেক্ট করা হয়েছে। ওর যৌনাঙ্গ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, আর পায়ুদার থেকে মারাত্মক ক্ষয়। রীতিমতো ভেতরের অংশ ফুলে বাইরে বেরিয়ে এসেছে। অপারেশনটা করতেই হবে, তবে কিভাবে যে করব সেটাই বুঝতে পারছি না। শরীরে এত পরিমাণে ওষুধ ইনজেক্ট করা হয়েছে যে অপারেশনের ফল বিফলও হতে পারে। ওর অবস্থা অত্যন্ত গুরুতর। কোন শয়তান করলো এগুলো? হ্যাঁ, তোমরা তো ডাক্তার, তোমাদের কাজ জীবন বাঁচানো। তোমরা এইভাবে আমার মেয়েটার জীবন ধ্বংস করতে পারলে? ম্যাডাম, আমরা চেষ্টা করছি, কিন্তু ওর শরীরের ক্ষতগুলো এতটাই গভীর যে সুস্থ করে তোলা ওকে অসম্ভব। ওর শরীরে যেভাবে ওষুধ প্রয়োগ করা হয়েছে সেটা কোনো সাধারণ অপরাধ নয়। এই ঘটনাটা শুধু রেপের মধ্যেই সীমাবদ্ধ নয় ম্যাডাম, এটা একটা নারকীয় অত্যাচার। অদিতির বেডের পাশে বসে থাকা মীরা মেয়ের হাত শক্ত করে ধরে আছে, আর মাথায় ভাসছে প্রতিশোধের আগুন। কিন্তু এখন সে একজন মা, যার মেয়ের জীবনে ধুকে ধুকে শেষ হয়ে যাচ্ছে। আমার জীবনটা সব দিক থেকে শেষ হয়ে গেছে রে মা। তোর বাবা চলে যেতে যেতেও আমাকে সব দিয়ে গেল, কিন্তু ওরা 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 তোকে নিয়ে নিল। আমি কিভাবে মেনে নেব বল? আমার এই কুৎসিত চেহারা, মুখ, সবকিছুর জন্য ওই ডাক্তারটা দায়ী। বসে বসে পাগলের প্রলাপ বকছে মীরা, স্বামীর ছবিটা বুকে আঁকড়ে ধরে। সুধাংশু খুব ভালোবাসতো মেয়ে বউকে, তাই অ্যাক্সিডেন্টের সময় জানতে পারেনি মীরা তার নামে যে সব কিছু করে দিয়ে গেছে সে। কিভাবে যে লোকটা মরল। হাসপাতালের মেশিনের শব্দের মাঝে অদিতির চোখে জল জমে যায়। মুখ বিকৃত হলেও তার চোখের ভাষায় তার কথা স্পষ্ট। কষ্টের সঙ্গে কাঁপা কণ্ঠে সে বলে, মা, ওরা আমায় খুব কষ্ট দিয়েছে মা, আমি আর পারছি না। আমার সব শেষ হয়ে গেছে, আমার শরীর, আমার সম্মান, সবকিছু মা। হাসপাতালের পরিবেশ ব্যস্ত, গোলমেলে, কিন্তু তার মধ্যেখানেও আজকের পরিস্থিতিটা যেন 20 বছর আগের মতো। রোগী এবং নার্সেরা চারিদিকে ছোটাছুটি করছে। ডক্টর সুমন ব্যানার্জি এখানে এসেছেন নতুন। চেম্বারে বসে রনিত বলে একটি ছেলের সঙ্গে পরবর্তী প্রজেক্ট নিয়ে আলোচনা করছেন। এই ডক্টর আসার পরে হাসপাতালের উন্নতি তরতর করে হয়েছে। এখন তো আবার এই শহরের বুকে 3-3টে বেসরকারি হাসপাতালও গজিয়েছে আগাছার মতো। আর এমনই সেই আগাছার মারাত্মক প্রভাব যে বড় বড় গাছগুলোকেও শেকড় থেকে উপড়ে ফেলতে পারছে। রনিত বলে, স্যার,
নতুন প্রজেক্টের জন্য স্পন্সরদের সঙ্গে মিটিং সাফল্যজনকই হয়েছে। এখন আমাদের কিছু ভলেন্টিয়ার খুঁজে পেতে হবে, তবে একটু সতর্ক থাকতে হবে যেন মিডিয়া কোনো সুযোগ না পায়। ডক্টর ব্যানার্জি বেশ চিন্তিত। হ্যাঁ, আমরা একটু ভুল করেছিলাম আগেরবার। সেই ট্রায়ালের জন্য আমি এখনো কিন্তু দোষের দৃষ্টিতেই পড়ি রনিত, তবে এবার কোনো ভুল করলে হবে না। রনিত চলে গেলে ডক্টর ব্যানার্জি নিজে নিজেই পুরনো নোটগুলো দেখতে থাকেন। চোখের সামনে ভেসে ওঠে কিছু পুরনো স্মৃতি, তবে কষ্টদায়ক নয়, যার ভুল সিদ্ধান্তে রোগীর জীবন চিরতরেই বদলে গিয়েছে। ডক্টর বসেছিলেন, হঠাৎই একজন রোগিনী প্রবেশ করলেন। ডক্টর, আপনি তো অনেকের জীবন বদলে দিয়েছেন, কিন্তু কেমন হবে যখন কেউ আপনার জীবনই বদলে দেবে? যদি কারো জন্য আপনি আপনার সব কিছু হারান? আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। পুরনো কোনো রোগী নাকি? হয়তো ছিলাম, কিন্তু এখন শুধুই আপনার এখানের কাজের লোক। মীরা এসেছে, সায়নী বলে একটি মেয়ের নাম বদল করে। সায়নী মীরার পাশের বাড়ির এক বয়স্ক মহিলা, দীর্ঘদিন ধরে একই হাসপাতালে কাজ করেছেন। গত 3 দিন হলো মারা গেছেন তিনি। বাড়িতে কেউ নেই হাসপাতালে এসে খবর দেবার মতো। আয় আর কাজ করতো তো, তাই সায়নী তার দেহটাকে পুড়িয়ে দেবার পর মীরা সেইখানে আসে। মীরার সঙ্গে ডক্টর ব্যানার্জির বহু পুরনো দিনের সম্পর্ক। ডক্টর ব্যানার্জি কিছুটা নড়ে চড়ে বসলেন। আজ থেকে 20 বছর আগে তিনি এই হাসপাতালে এসেছিলেন, কিন্তু রাতারাতি বদলিও হয়ে গিয়েছিলেন। আবার 20 বছর পর ফিরে এসেছেন, আর এসেই আমূল পরিবর্তন করে দিয়েছেন। তখন উনি জোয়ান ছিলেন, এখন উনি বয়স্ক, তবে টাকার অঙ্কটার পরিমাণ দিন দিন যেন উত্তরোত্তর তার মধ্যে বৃদ্ধি পেতে শুরু করেছে। সায়নীকে দেখে একটু চেনা চেনা লাগলো ওনার, কিন্তু উনি চিনে উঠতে পারলেন না। সায়নী বাইরে বেরিয়ে এসেই দেখা করে তার দলের সদস্যর সঙ্গে, সাংবাদিক নিলয়, প্রাক্তন পুলিশ অফিসার রাজেশ এবং সাইবার বিশেষজ্ঞ ত্রিনা। এরা সকলেই সায়নী ওরফে মীরার সঙ্গে যুক্ত। নিলয় বলে, সব ঠিকঠাক চলছে সায়নী? ডক্টর ব্যানার্জি কোনো সন্দেহ করেনি তো? কিছুটা হয়েছে, কিন্তু সে এখনো জানে না আমি কে। আমরা কিন্তু ধীরে ধীরে এগোবো, তার সব কিছু একে একে কেড়ে নেওয়ার সময় এসে গেছে। ত্রিনা বলে, আমরা সিস্টেমে যখন ঢুকতে পেরেছি, ওর প্রজেক্টের অনেক গোপন ডেটাও পেয়ে গেছি। মিডিয়াতে সব ছড়িয়ে দিতে বেশি সময় লাগবে না। রাজেশ বলে, তবে সাবধান থাকতে হবে। ব্যানার্জির পেছনে কিন্তু বড় শক্তি আছে। আমাদের একটা ভুল পদক্ষেপ আমাদেরকেই ভুল প্রমাণ করিয়ে ছাড়বে। সায়নী ওরফে মীরা নির্ভয়ে বলে, আমি অনেক বড় ক্ষতির শিকার হয়েছি রে, এবার তার পালা। কিছুদিন পরে মিডিয়াতে ফাঁস হয়ে যাওয়া ডক্টর ব্যানার্জির এই প্রজেক্ট সাংবাদিকরা চ্যানেলে চ্যানেলে প্রকাশ করে দেয়, যার ফলে ওপর মহল থেকে আসা এই প্রজেক্টের নেগেটিভ রিভিউ আসতে থাকে হাসপাতালে। প্রজেক্ট বাতিল হয়ে যায়। শুধু তাই নয়, এই এমন একটা জঘন্য প্রজেক্ট নিয়ে এইখানকার ল্যাবরেটরিতে কাজ হচ্ছে জেনে পুলিশ অফিসার শান্তনু ঘোষাল নিজের হাতে তা সিল করে দিয়ে গেছেন। ডক্টর ব্যানার্জির খুব কাছের বন্ধু শুধু বললেন, ভুল জায়গায় কাজটা করে ফেলেছ, এখানে করা ঠিক হয়নি। 20 বছর আগের সিচুয়েশন আর এখনকার সিচুয়েশনের মধ্যে অনেক পার্থক্য ব্যানার্জি। তখন এত শিক্ষিতের হার ছিল না, এখন আগাছার মতো যেমন তুমি বেরোছো তেমনি শিক্ষিতের হারও বেড়েছে। তবে সবকটাই ঘরে বসা, আর এই কারণেই তো আরো বেশি ভয়। সামান্য কিছু পেলেই সবটা এখন মিডিয়া হয়ে যায়। ডক্টর ব্যানার্জি রনিতকে ফোন করেন, বলেন, সবকিছু এরকম ভাবে কি করে হয়ে গেল বলতো? আমাদের তৈরি করা প্রজেক্ট, মিডিয়ার এই বাজে খবর, আর আমার কি মনে হচ্ছে রনিত, আমার কোনো পুরনো শত্রু এখানে রয়েছে। আমি আসার পরে এরকম, না কিছুদিন আগেও প্রজেক্টের সবকিছু ঠিকঠাক হয়ে গেল, দিব্যি তো ভালোভাবে এগোচ্ছিল। স্যার, আমার মনে হয় আবার কয়েক বছরের জন্য আপনার গা ঢাকা দেওয়া উচিত, কারণ আপনি আপনার যে ওষুধের কাজ করবার জন্যে এই হাসপাতালটার
নির্বাচন করেছিলেন সেই সিদ্ধান্তটাই, আরে না, কয়েক কোটি বেরিয়ে গেছে আমার। শুধু কি তাই, নেতা হাতা মন্ত্রী সবাইকে খাইয়ে খাইয়ে আমি শেষ। এটা আমায় করতেই হবে, আর বিদেশের এই প্রজেক্টটা আমাকে পেতেই হবে। কোটি কোটি টাকা হবে, আর তোমারও তো মুনাফা আছে। রনিত বলে, আমি একটু খোঁজ নিচ্ছি স্যার, তবে কোনো লোক হয়তো আপনাকে টার্গেট করেছে, না হলে এত নিখুঁতভাবে মিডিয়ায় ছড়ালো কি করে পুরো ব্যাপারটা, তাতে কোনো সন্দেহ নেই। ডক্টর ব্যানার্জি যখন ভাবছেন তার জীবন কতটা ধ্বংস হবে, তখন এক রাতে তার অফিসে ঢোকে সায়নী। সেই দিন হাসপাতালে রোগী অনেক কমই এসেছিল, তাই বেশিরভাগ স্টাফই চলে গিয়েছে বাড়িতে। সায়নী ওরফে মীরা নিজের কাজের প্রতি যথেষ্ট যত্নশীল। নিজ হাতে রোগীদের সেবা পরিচর্যা পরিচালনা করতে সে খুব ভালোবাসে। ডক্টর, আসতে পারি? কে? ডক্টর, আপনি আমাকে চিনতে পারছেন? চেনা চেনা লাগছে, আসলে মুখে এখন অজস্র দাড়ি হয়েছে তো, উত্তরোত্তর বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে এগুলোও বাড়ছে। সারা শরীরে অবাঞ্ছিত লোম, কেটে ফেললেও না ঠিক হয় না। ডক্টর ব্যানার্জির মুখটা কেমন যেন বদলে যায়। আমি সেই মীরা ডক্টর, যাকে আপনি গিনিপিগ বানিয়েছিলেন, আমার জীবনটা শেষ করেছিলেন। এবার আমি আপনার সব কিছু শেষ করতে এসেছি। ডক্টর ব্যানার্জি প্রজেক্টের ব্যাপারে রনিতের সাথে কথা বলছিল। শুধু এইটুকুই প্রমাণের অপেক্ষা ছিল ডক্টরের নিজ মুখে স্বীকার করা। তারই টেপ রেকর্ডারটা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে মীরা। মীরা, তুমি তুমি মারা গিয়েছিলে না? এটা কি হচ্ছে? আমি মরিনি, বেঁচেছিলাম শুধু তোকে ধ্বংস করবো বলে রে। মীরার পরিকল্পনা অনুযায়ী তার বন্ধু বান্ধব সাগরেতরা মিলে ডক্টর ব্যানার্জিকে পুলিশের মাধ্যমে আটক করে। মিডিয়া তার কেলেঙ্কারির খবর ছড়িয়ে দেয়, পর পর দুটো একেবারে ব্র্যান্ড নিউ 5 স্টার কেস। ডক্টর ব্যানার্জি আদালতে হাজির হলে মিডিয়ার ক্যামেরার ফ্ল্যাশ তার মুখে পড়ে এবং তার সব সম্মান তলা নিতে গিয়ে ঠেকে। মিডিয়ার রিপোর্টাররা বলেন, ডক্টর সমর ব্যানার্জিকে আজ আদালতে আনা হয়েছে। অভিযোগ, তিনি নিজের তৈরি করা একটি ওষুধ তার রোগীদের শরীরে প্রবেশ করিয়ে গিনিপিগ বানিয়েছেন, বহু রোগীর জীবন ধ্বংস করেছেন এবং মৃত্যুর পর তাদেরকে বিক্রি করে দিয়েছেন। একমাত্র মীরা এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। ডক্টর ব্যানার্জি বেশ বিচলিত আর ভেতরে ভেতরে যথেষ্ট আত্মবিশ্বাসী। এসব মিথ্যে, আমার বিরুদ্ধে বড় রকমের ষড়যন্ত্র। এই যে আগাছার মতো নার্সিংহোমগুলো হয়েছে না, এগুলো সব আমার বিরুদ্ধে। রাজনৈতিক নেতারা যারা সেই মুহূর্তে উপস্থিত ছিলেন আদালতের বাইরে, ব্যানার্জি, চিন্তা করো না, তুমি আমার দলের গুরুত্বপূর্ণ লোক, এই কেস আমরা দেখে নেব। ডক্টর ব্যানার্জি মীরার সঙ্গে দেখা করতে চায়, কারণ সে বুঝতে পারে এই মহিলাই কেবল তার পুরনো রোগী নয়, বরং তার জীবনের সবচেয়ে বড় বিপদ। ডক্টর ব্যানার্জি জানতো মীরা আত্মহত্যা করেছে। তুমি যা করেছো তা একদম ঠিক করনি মীরা, প্রতিশোধ কখনো সমাধান হয় না। মীরা অত্যন্ত ঠান্ডা কণ্ঠে বলে, তোমার কাছে প্রতিশোধের সমাধান নয়, কিন্তু আমার কাছে এটা অন্যায় নয়, এটা ন্যায়। তুমি আমার সবকিছু নিয়েছো, এবার তোমার পালা। ডক্টর ব্যানার্জি প্রতিশোধের আগুনে দগ্ধ হয়ে রীতিমতো পাল্টা প্রতিশোধ নেবার জন্যে বসেছিলেন। এই সমস্ত উচ্চবিত্ত মানুষদেরকে বেশি দিন আইন আটকে রাখতে পারে না। ফাঁক ফোকর দিয়ে নাক গলিয়ে এরা ঠিক বাইরে বেরিয়ে যায়, যেটা আম আদমিদের ক্ষেত্রে হয়ে ওঠে না। এদের জন্য বোধহয় সংবিধানের আইনে বিশেষ কিছু ফাঁক ফোকর আছে। যাক, বেশি দিন না, মাত্র কয়েকদিনের মধ্যে জামিন পেয়ে গেলেন তিনি। মীরা আশা করেনি, আর জামিন পেয়ে যেটা করলেন সেটা হলো সহকর্মীদের প্রত্যেকের কাজের লাইসেন্সটা কেড়ে নিলেন। শুধু তাই নয়, তাদের পরিবারের অবস্থা এমন করলেন যে তারা মীরার সঙ্গে থাকতে আর রাজি হলো না। ডক্টর ব্যানার্জি এই আদালতে গিয়ে তার উকিলের মারফত জানতে পেরেছিলেন, এত সহজে ধরা পড়ে গেলে? তুমি তো ভাই রাঘব বোয়াল, ফাঁকটা হলো কোথায় সেটাই তো বুঝতে পারছি না। কি করেছে হলো সুদর্শন? ফাঁকটা আমি বলি,
মীরার শরীরে তুমি হরমোন ইনজেক্ট করেছিলে। এখনকার ছেলে মেয়েদের মধ্যে ওই লিঙ্গ পরিবর্তন করাটা একটা নেশার মতো হয়ে দাঁড়িয়েছে। তুমি চেয়েছিলে এমন একটা ইনজেকশন আবিষ্কার করতে যেটা সরাসরি মানুষের মধ্যে হরমোনের পরিবর্তন আনবে। তুমি প্রয়োগও করেছিলে। শুধু তো মীরা নয়, অনেকেই তোমার গিনিপিগ। তবে তাদের হদিশ পাওয়া যায়নি, কারণ তারা ছিল বেওয়ারিশ। কিন্তু মীরা রীতিমতো স্বামী এবং সন্তান নিয়ে সংসার করত। 20 বছর আগের ঘটনা মনে পড়ে? হে, পেটে অসহ্য যন্ত্রণা নিয়ে মীরা হাসপাতালে ভর্তি হলো। তুমি তাকে বললে থাকতে হবে আজকে রাতে, আর পরের দিন ছুটি। তুমি সেই সময় টাকার প্রতি এতটাই আগ্রহী হয়ে গিয়েছিলে যে টাকার নেশায় তুমি হিতাহিত ভুলে গিয়ে মনে পড়ে আমি ওকে, হ্যাঁ, তুমি ওকে ইনজেকশনটা ইনজেক্ট করেছিলে। ফল হলো দিন 15 পর অসহ্য যন্ত্রণা তলপেটে, আর সারা শরীরে চুলকানির মাধ্যমে লোম গজানো। এরপরে তো মীরার স্বামীও এসেছিল তোমার সঙ্গে কথা বলতে। শারীরিকভাবেও তার মধ্যে অসম্ভব পরিবর্তন আসছে। একটা গোটা পরিবারকে তুমি ধ্বংস করেছিলে। হে, তবুও দেখো, তোমাকে ঠিক বাঁচিয়ে নিয়েছিলাম। তবে এবারও চিন্তা করো না, এবারও বাঁচিয়ে নেবো। তবে একটা বড় খবর আছে ব্যানার্জি, তোমার হাসপাতালে এই মীরার মেয়ে রয়েছে জুনিয়র ডাক্তার হিসাবে। তাকে খোঁজো। মা মেয়ের মধ্যে কিছু তো একটা সংযোগ থাকবে, তাই না? খবরটা পাবার সঙ্গে সঙ্গেই ডক্টর ব্যানার্জির শরীরের ভেতরে রক্ত ফুটে উঠেছিল। এরপরই এসে সমস্ত নথিপত্র ঘেটে অদিতিকে খুঁজে পেতে বেগ পেতে হয়নি ওনাকে। মীরার প্রতি প্রতিশোধ নিতে গিয়ে জুনিয়র ডাক্তার অদিতিকে সে অপহরণ করে, আর করে অকথ্য অত্যাচার। ডক্টর ব্যানার্জি শুধু নিজে ছিলেন না, সুদর্শন ছিলেন, আরও ছিলেন অনেক অফিসাররা। একে একে প্রত্যেকে এতটা পরিমাণে অত্যাচার করে মেয়েটির ওপরে, আর বলে, এই শেষ, তুই তার মেয়ে থাকবি না রে, তা তোর কিছুই থাকবে না, ফাঁক ফোকর সব পরিপূর্ণ হয়ে যাবে। তারপরে তখন আমাকে ছেড়ে দিন, ডাক্তার হয়ে আমার উপরে এমন করছেন। তোর মা আমার জীবন ধ্বংস করতে চেয়েছিল না, এখন দেখ আমি তোদের দুইজনকে শেষ করব। অদিতির নিরুদ্দেশের খবরটা পেয়ে মীরা পুলিশ আর মিডিয়ার কাছে ছোটে। পুলিশ তদন্ত শুরু করে ঠিকই, মিডিয়া রিপোর্টাররাও ঘটনাটিকে আরো বড় করে তোলে। ম্যাডাম, আপনার মেয়ের খোঁজ চলছে, তবে কিছু প্রমাণ আছে যে ডক্টর ব্যানার্জি তার সঙ্গে নাকি জড়িত। আমি আমার মেয়েকে বাঁচাতে চাই। আমি জানতাম না শয়তানটা আমার মেয়েটাকেও। পুলিশ তদন্তে ধীরে ধীরে বেরিয়ে আসে মীরার প্রকৃত পরিচয় এবং তার প্রতিশোধের পেছনের কাহিনীটা। পুলিশ অফিসার শতরূপ সান্যাল, ইয়ং ছেলে, কাজেও বেশ ভালো, পোস্টিং হয়ে এসেছে বেশি দিন হয়নি। সে নিয়েছে এই কেসের দায়িত্ব। অদিতির মোবাইল নাম্বার ট্র্যাক করে হাসপাতালেই তাকে উদ্ধার করা হয়। খুব একটা বেগ পেতে হয় না, মাত্র 3 দিনের মাথায়। তবে ওকে যখন উদ্ধার করা হয় তখন ওর অবস্থা হয়ে দাঁড়ায় আরো খারাপ। ডক্টর ব্যানার্জি নিজে দাঁড়িয়েছিলেন অদিতির সামনে। অদিতির শরীরে একটা পাতলা আবরণ দিয়ে ঢাকা, অজ্ঞান হয়ে আছে। ডক্টর ব্যানার্জি ইনজেকশন দিতে দিতে বলছিলেন, মেয়েকে তো পাওয়া গেল, হ্যাঁ, হাসপাতালেই। কে যে বেঁধেছে রেখে রেপ করলো কে জানে। তা মেয়ে যে এখানে চাকরি করছে জুনিয়র ডাক্তার হিসাবে, একটু আমাকে বলতে পারলে না? আমি সুযোগ সুবিধা আরো বেশি ভালো করে দিতাম। তুই ভেবেছিলি আমার জীবন নষ্ট করবি না? হ্যাঁ, আমি কখনো হারি না মীরা, তুই আমায় হারাতে পারবি না রে। তোর ক্ষমতা, তোর টাকা সব কিছু শেষ হবে। তুই যেটা করছিস তার জন্য তুই অবশ্যই শাস্তি পাবি। ওপরওয়ালা ওপরে বসে বসে শুধু দেখেই যাবে, কিচ্ছু করতে পারবে না। আমি রাজনীতির আশ্রয় আছি মীরা। তোর মতো গরিব লোক আমার বিরুদ্ধে কোনো অভিযোগ ঠেকাতেই পারবে না রে, কখনো ঠেকাতে পারবে না। হাসপাতালের এক কোণে নিবিড় পরিচর্যা কেন্দ্রে শুয়ে আছে অদিতি। তার শরীর ফোলা, মুখমণ্ডল বিকৃত। তাকে দেখলে মনে হয় যেন সে এক ভয়ঙ্কর দানবীতে পরিণত হয়েছে। তার চারপাশে ডাক্তাররা ব্যস্তভাবে কাজ করছে, কিন্তু তার অবস্থার কোনো উন্নতি হয়নি। মা, তোকে বাঁচতে হবে রে মা,
তুই হেরে গেলে কি করে হবে? ওই পাষণ্ডটা যে তোকেও এইভাবে। ম্যাডাম, ওর শরীরে প্রচুর পরিমাণে ওষুধ ঢোকানো হয়েছে। ওর যৌনাঙ্গ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, পায়ুদার মারাত্মক ক্ষতিগ্রস্ত। পায়ুদারটা বাইরে বেরিয়ে এসেছে থকথকে মাংস রূপে, সেখান থেকে ক্রমাগত রস বেরোচ্ছে, কেটে বাদ দিতে হবে। তবে এমন অবস্থায় পেশেন্টের শরীরে যে কি করে আমি ইঞ্জেকশনের প্রয়োগ করব? ওর সমস্ত শরীর ইঞ্জেকশন দিতে দিতে শেষ করে দেওয়া হয়েছে। কেন করলো? কেন করলো? তোমরা তো ডাক্তার, তোমরা কেন রোগীর জীবন নিয়ে এইভাবে খেলো? কেন আমার ফুটফুটে মেয়েটার জীবন নষ্ট করলে তোমরা? আমরা চেষ্টা করছি ম্যাডাম, কিন্তু ওর শরীরের ক্ষতগুলো এতটাই গভীর যে ওকে সুস্থ করে তোলা অসম্ভব। যদিও ওর শরীরে প্রচুর ওষুধ ঢোকানো হয়েছে, শুধু তাই নয়, রেপের সঙ্গে সঙ্গে নারকীয় অত্যাচার হয়েছে। বেডের পাশে শুয়ে আছে অদিতি। মা, মা, ওরা আমায় খুব কষ্ট দিয়েছে মা, আমি পারছি না, আমার সব শেষ, আমার শরীর, সম্মান, কেরিয়ার, সবকিছু সবকিছু। পুলিশ অফিসার শতরূপ এসেছিল। সে অদিতিকে দেখে নিজের চোখের জলটা মুছে বলে, জানি না, আমার তো হাত পা বাঁধা, তবে আমার সবটা দিয়ে চেষ্টা করব। ম্যাডাম, ডক্টর ব্যানার্জি ও তার সহযোগীদের বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি, কিন্তু তাদের পলিটিক্যাল কানেকশন এতটাই শক্তিশালী যে তাদের শাস্তি দেওয়াটা সহজ হবে না। আমি মিডিয়ার মাধ্যমে ওদের মুখোশ খুলবো, ওরা সবাই জানবে যে ওরা কতটা নোংরা। ওরা শুধু আমার মেয়ের শরীরেও নয়, আমার আত্মাটাকেও ধ্বংস করেছে। ম্যাডাম, আপনি কি কিছু বলতে চান? আপনার মেয়ের অবস্থা জনগণ জানুক। রিপোর্টারদের আটকে রাখা যায় না। ওরা অসুস্থ অদিতির বিকৃত মুখের ছবি তুলে ক্রমাগত ফ্রন্ট পেজে ছাপিয়েই চলেছে। মীরা চোখের জল মুছে বলে, শুধু ডাক্তার নয়, ওরা নরপিশাচ। ওরা আমার মেয়েকে শুধু ধর্ষণ করেনি, একটা নির্যাতনের মূর্তি বানিয়েছে। ওদের সবার মুখোশ খুলে দেব। এই অত্যাচার আমি ভুলবো না, আর আমার মেয়ের জন্য আমি ন্যায় আনবই। ডক্টর ব্যানার্জিকে মীরার সামনে আনা হয়। সে জানে মীরার সামনে তার জবাবদিহি করার দিন এসেছে। তবুও তার মুখে ভয়ঙ্কর হাসি। কিন্তু সেবার সে বুঝতে পারছে যে মীরা শুধু একাই তার সাধারণ প্রতিপক্ষ নয়। তুমি কি ভাবছো আমি তোমার মেয়েকে যা করেছি তার জন্য আমার শাস্তি হবে? আরে পুলিশ আইন সব আমার এই যে পকেটে পকেটে। আমি রাজনীতির আশ্রয় থাকি। মীরার চোখে আগুন জ্বলে ওঠে। তুই যা করেছিস তার শাস্তি তোকে শেষ নিঃশ্বাস পর্যন্ত পেতে হবে। একটা পশু, আমি তোকে শেষ করে ছাড়বো। ডক্টর ব্যানার্জি ঠান্ডা গলায় বললেন, তুই আমাকে হারাতে পারবি না, অনেক ক্ষমতা আমার। তোর মেয়ের শরীরের সব ধ্বংস করেছি, তোর তো মন শরীর কিছুই নেই রে, তুই তাকে থেকেই শেষ। মীরার মেয়ে অদিতি তখনও হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে লড়ছে। তার শরীরের ক্ষত কোনোভাবেই ঠিক করা সম্ভব নয়। মীরার চোখেও আগুন ততটাই তীব্র থেকে তীব্রতর। আকাশের দিকে তাকিয়ে কান্না ক্রোধে ফেটে পড়ে মীরা। আমি তোর কাছ থেকে আমার মেয়েকে ফিরে পাবো না। তুই তো সব কিছু শেষ করেছিস ওর। তুই যা করেছিস তার জন্য পৃথিবীর প্রত্যেকটা মানুষ তোর বিরুদ্ধে দাঁড়াবে। এই দেশকে আমি জানাতে চাই, সুমন ব্যানার্জি একজন ডাক্তার নয়, সে নরপিশাচ। যারা আমার মেয়ের মতো অসহায় রোগীদের ওপরে নির্যাতন করে তাদের শাস্তি আমি এনে দেবই। মীরার বাড়ির সামনে মিডিয়ার ভিড়। সংবাদ মাধ্যমে ক্যামেরা ও রিপোর্টাররা জড়ো হয়েছে। মীরার কাহিনী যেন প্রতিটা চ্যানেলের মূল শিরোনাম হয়ে দাঁড়িয়েছে। সংবাদ কর্মীরা মীরার থেকে তার জীবনের কাহিনী বের করে আনতে উদ্গ্রীব। রিপোর্টার বললেন, ম্যাডাম, শুনেছি আপনার মেয়ের সঙ্গে খুব অমানবিক ঘটনা ঘটেছে, যদিও তার কোনো প্রমাণ নেই। তা আমাদের দর্শকের সামনে আপনার মেয়ের সঙ্গে যা ঘটেছে আপনি সেটা বলতে চান? মীরা কষ্টে মুখ মোছে, চিবুক শক্ত করে। আপনারা মুখরোচক গল্প খুঁজছেন তাই না? সত্যের মুখোমুখি হতে পারবেন তো? আমার মেয়েকে শুধু ধর্ষণ নয়, তার শরীরকে ধ্বংস করা হয়েছে। তার শরীরে ইঞ্জেকশন দেওয়া হয়েছে যেটা বেনামিতে এখানে তৈরি হতো। তারা ওষুধ দিয়ে আমার মেয়েটার শরীরটাকে বিকৃত করেছে। 2 নম্বর রিপোর্টার বললেন, আপনার কাছে কি প্রমাণ আছে ম্যাডাম? এত বড় অভিযোগ কিন্তু সহজে প্রমাণ করা সম্ভব নয়। প্রমাণ? আমার মেয়ের এই অবস্থায় তো সবচেয়ে বড় প্রমাণ। আর 20 বছর আগে আমার ওপরে যা হয়েছিল সেও প্রমাণও কি কম নয়? 20 বছর আগের সেই ভয়ঙ্কর রাতের স্মৃতি ফিরে আসে মীরার জীবনে। সেই দিনের কথা বলতে শুরু করলে মিডিয়া এবং উপস্থিত সকলে স্তব্ধ হয়ে যায়। ডক্টর ব্যানার্জি আমাকে ল্যাবের গিনিপিগ বানিয়েছিল, আমার জীবনে ওষুধ প্রয়োগ করে সব রং মুছে দিয়েছে। মিডিয়ার 3 নম্বর রিপোর্টার বললেন, আপনার কথার সত্যতা নিয়ে কি কোনো অভিযোগ করেছিলেন তখন? কেউ বিশ্বাস করেছিল না।
সেই দিনকার ডক্টর ব্যানার্জি আজকের প্রভাবশালী ডাক্তার ও রাজনৈতিক শক্তি সবকিছু ঢেকে দিয়েছিল। আমি কিচ্ছু করতে পারিনি। আজ আমি আবার হারিয়ে যাচ্ছি। এবার আমার মেয়ে তার শিকার। মিডিয়ার মীরার এই বক্তব্য বিভিন্ন চ্যানেলে প্রচারিত হয়। সব চ্যানেল মীরার এই ভয়ঙ্কর কাহিনীর ওপরে ফোকাস করে। সংবাদপত্রের শিরোনাম হয় মীরার মেয়ের ওপরে হওয়া অত্যাচারের বিভৎসতা এবং মীরার প্রতিশোধের আকাঙ্ক্ষা। মীরার এই দুর্দশার কাহিনী শুনে কি পুলিশ নড়েচড়ে বসেছে? বসা উচিত নয়। আমরা দেখছি মীরার মেয়ের সঙ্গে যা ঘটেছে তা সত্যি অত্যন্ত ভয়ানক। প্রত্যেকটা চ্যানেল নড়েচড়ে বসে। কিভাবে এক ডাক্তারের খপ্পরে পড়লো এই মা মেয়ে? প্রভাবশালী ডাক্তারের মুখোশ উন্মোচন এবং বিচারের জন্য অপেক্ষায় মীরা ও তার মেয়ে। পুলিশ এবার নড়ে চড়ে বসে। বিষয়টা নিয়ে রীতিমতো হই হই পড়ে গিয়েছে। সিআইডি তদন্ত শুরু হয়। উচ্চপদস্থ অফিসাররা তদন্তের দায়িত্ব নেয়। ডক্টর ব্যানার্জি এবং তার সহযোগীদের গ্রেফতার করা হয়। কিন্তু মিডিয়ার শিরোনামে সবার মনেই প্রশ্ন, বিচার আদৌ হবে? পুলিশ অফিসার শতরূপ, এই ঘটনায় মিডিয়া চাপার জন্য আমরা বাধ্য হয়েছি তদন্ত করতে। ডক্টর ব্যানার্জি সহ সব অভিযুক্তকে গ্রেপ্তার করা হোক। সিআইডি অফিসার বলেন, এটা শুধু একটা সাধারণ মামলা নয়, রাজনীতিতে বড় হাত আছে, বিচার হতে সময় লাগবে, আমরা চাপের মধ্যে আছি। শতরূপ বলে, মিডিয়া যতক্ষণ প্রভাব রাখবে ততক্ষণ আমাদের উপর চাপ থাকবে, কিন্তু মামলাটি কোথায় গিয়ে দাঁড়াবে তা নিশ্চিত নয় স্যার। ডক্টর ব্যানার্জি পুলিশ কাস্টাডিতে থাকলেও রাজনৈতিক প্রভাবের কারণে দ্রুত আবার জামিন পেয়ে যান। মীরার প্রতিশোধের আগুন যেন আরো তীব্র হয়ে ওঠে। সিস্টেমের ফাঁক ফোকর বিচার প্রক্রিয়া কোথাও গিয়ে থমকে যাবে তা সে জানত না। জামিন পাওয়ার পরে ডক্টর ব্যানার্জিও মিডিয়াতে আসেন। আমি দোষী নই, মিথ্যে অভিযোগ, আমার বিরুদ্ধে সব ষড়যন্ত্র, কোনো প্রমাণ আছে কি? মিডিয়ার সামনে দাঁড়িয়ে মীরা চোখে আগুন নিয়ে বলে, তুই জামিন পেয়ে গেছিস, কিন্তু আমি তোকে ছাড়বো না। আমার মেয়ের মতো আর কোনো মেয়ে এইভাবে শেষ হবে না। মীরার মেয়ের অবস্থার কোনো উন্নতি নেই। মীরার জীবনের শেষ লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে অত্যাচারীদের সাজা দেওয়া। কিন্তু বিচার প্রক্রিয়ার অনিশ্চয়তা বারবার তার মনে প্রশ্ন তোলে। ভেতরের ক্ষোভ নিয়ে মীরা ভাবে, কতদিন অপেক্ষা করব? আমার মেয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে, অপরাধীরা জামিনে ঘুরছে, আদৌ বিচার হবে তো? গল্পে কেবলমাত্র মীরার প্রতিশোধের কাহিনী নয়, আমাদের সমাজের সেই অন্ধকার দিকের প্রতিফলন, যেখানে ক্ষমতার অপব্যবহার ও অর্থের জোরে অপরাধীরা বারবার রক্ষা পায়। হাসপাতালের কাণ্ডের মতো অনেক ঘটনাই আমাদের চারপাশে ঘটে চলেছে, যেখানে সত্যের শিকড় খুঁজে পেতে আমরা বারবার হতাশ হই। আমাদের আইনি ব্যবস্থা দুর্বলতা এবং রাজনৈতিক প্রভাবের কারণে প্রকৃত অপরাধীরা অবাধে ঘুরে বেড়ায় আর নিরীহ মানুষেরা হয় শিকার। গল্পের মাধ্যমে বোঝা যায়, শুধু আইন নয়, সমাজের প্রত্যেকটি মানুষকে অপরাধের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। ন্যায়ের পথ সহজ নয়, কিন্তু সমাজের প্রত্যেকটি স্তরে যদি আমরা একত্রিত হই তবে অপরাধীদের শাস্তি দিতে আমরা বাধ্য করতে পারি। সমাজের নীরবতা অপরাধীদের সাহস যোগায়। আমাদের প্রত্যেকটি ঘটনার বিচার চাইতে হবে, প্রশ্ন তুলতে হবে এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য লড়াই চালিয়ে যেতে হবে। আমাদের কণ্ঠস্বর হতে পারে সেই পরিবর্তনের প্রথম ধাপ, যা সত্যকে আলোর মুখ দেখাবে এবং অপরাধীদের মুখোশ টেনে খুলে দেবে। অপরাধীর পরিচয় যতই প্রভাবশালী হোক না কেন, আমরা যদি একত্রিত হই তবে বিচার অবশ্যই সম্ভব। ন্যায় বিচার প্রত্যেকটি নাগরিকের অধিকার এবং এটিকে প্রতিষ্ঠা করার দায়িত্ব আমাদের সবার। শেষ হলো আজকের গল্প। আমি আশা করি একটি নতুন অনুভূতি এবং ভাবনা নিয়ে ফিরে যাবেন আপনারা। প্রতিটি গল্প এবং চরিত্রের মধ্য দিয়ে আমি আপনাদেরকে একটি অনন্য ভ্রমণে নিয়ে যাবার চেষ্টা করেছি। এই কল্পনার জগতে আমরা একসাথে বিভিন্ন অভিজ্ঞতার সাক্ষী হয়ে উঠলাম। আপনারা যদি এই গল্পগুলো উপভোগ করে থাকেন এবং কিছু ভাবনার খোরাক পেয়ে থাকেন, তবে অবশ্যই আমার পরবর্তী কল্পনার গল্পের জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ এবং এই যাত্রা আপনাদের অবশ্যই অব্যাহত রাখুন। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকবেন বন্ধুরা। দেখা হবে আগামীকাল অন্য আরও একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে নিয়ে
ঈশ্বরের কাছে এটাই কামনা করি। শুভরাত্রি।